এই করবো না। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারক। রমজান মাস প্রায় শেষের দিকে। এখন আমরা ঈদের আয়োজন নিয়ে ব্যস্ত। এই ঈদের আয়োজনে আমরা নানা রকম রেসিপি নিয়ে আসলে অনেকে ট্রাই করি, অনেকে আগের রেসিপিগুলোই করে থাকি। তো আজকে আমি এমন একটি রেসিপি, এমন একটি ডেজার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা ট্র্যাডিশনাল রেসিপির বাইরে। আমরা সাধারণত সেমাই, সুজি বা এই ধরনের কাস্টার্ড, এই রেসিপিগুলো সাধারণত ট্রাই করি, বিশেষ করে ঈদের সকালে। তো আমি এই ঈদের সকালের একটি রেসিপি নিয়ে এসেছি আজকে, যেটার নাম লেমন সারপ্রাইজ পুডিং, বা এটাকে কেকও বলা যেতে পারে। তবে এটি একটি ভিন্নধর্মী ডেজার্ট এই কারণেই যে খুব সহজলভ্য কিছু উপকরণ, যেগুলো আমাদের বাসায় সবসময় থাকে এবং খুব অল্প উপকরণ দিয়ে তৈরি। তো আসুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা এই রেসিপিটি তৈরি করব এবং কি কি উপকরণ এটাতে লাগবে। আমি আসলে এখানে যেহেতু লাইভ প্রোগ্রাম, তো সবাই খুব, যেহেতু রোজার মাস, ধৈর্য ধরে দেখাটা আসলে খুব টাফ। সেজন্য আমি অনেক কিছুই রেডি করে রেখেছি যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না হয়। যেমন আমি এই যে ডিমের যে সাদা অংশ এবং কুসুম, মানে হোয়াইট পার্ট এবং ইয়োকটা আলাদা করা লাগবে, এটা আমি আলাদা করে রেখেছি। এখানে আসলে দেখানোর কিছু নাই যে আমি কিভাবে আলাদা করছি, এটা আমরা সবাই পারি, সেজন্য আমি আলাদা করে রেখেছি। সময় যাতে বেশি না লাগে, কারণ যেহেতু এটা ডেজার্ট আইটেম এবং এটা বেকড আইটেম, বেকিংয়ে একটু সময় লাগবে এবং এটাতে আমি একটা সস দিব। আমি যখন বেকিংয়ে দিব তখন একটু আপনাদের ধৈর্য ধরতে হবে এবং সেই ফাঁকে আমি সসটা তৈরি করব। তো এখানে যেটা করতে হবে, প্রথমে আমি একটা বেকিং ট্রে নিয়েছি। এই বেকিং ট্রের মধ্যে আমি বাটার ব্রাশ করব। যেহেতু রমজান মাস, আমার আসলে একটু আগেই লাইভে আসার কথা ছিল, কিন্তু সবার কথা চিন্তা করে যে সবাই একটু রেস্ট নেয় সকালে সাহারির পরে এবং ফজরের নামাজের পরে, তো সেজন্যই এই সময় আসা। এবং এটা যদি আপনারা কেউ ইফতারেও রেডি করতে চান, সেই সুযোগটাও আছে। এভাবে একটু ভালো করে বাটার ব্রাশ করতে হবে। আমি বাটার ব্রাশ করে নিলাম। এরপরে যেটা করতে হবে, এখানে বিস্কিটের গুঁড়ো, মানে টোস্ট বিস্কিট আমি গুঁড়ো করে নিয়েছি। এটা এইভাবে ছিটিয়ে দিতে হবে, এটা একটা বেস তৈরি করতে হবে। এটা একদম গুঁড়োটা খুব মিহি একটা বিস্কিটের গুঁড়ো করতে হবে এবং এটাকে খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে যেন কোনো ফাঁক না থাকে। তো অনেকেই জয়েন করছেন আমি দেখতে পাচ্ছি। বাপ্পি সাহা বলেছেন ভালো কিছু হচ্ছে, বা হ্যাঁ, এটা একটা আসলেই ভালো এবং ইয়ামি রেসিপি, ইয়ামি ডেজার্ট। এটা খুবই লাইট একটা ডেজার্ট, কারণ ডেজার্ট শুনলেই মানুষ মনে করে যে খুব হেভি এবং খুব মিষ্টি জাতীয় হবে, খুব রিচ হবে। আসলে এরকম কিছু না, কারণ আমরা সারা মাস রোজার পরে সকালবেলায়, ঈদের সকালে যখন হঠাৎ করে মানে খাওয়াটা শুরু করি, মানে এটা রুটিনের বাইরে যখন চলে যায়, তখন কিন্তু আমরা একটু
খারাপ ফিল করি অনেক সময়, যে ব্যাড ফিলিংস হতে পারে বা ডিফারেন্ট একটা ফিলিংস হয় সারা মাসের পরে। তো সেখানে যদি আমরা লাইট কিছু করতে পারি, ডেজার্ট, এবং ডেজার্ট কিন্তু ডেজার্ট ছাড়া আমাদের সকালটা আসলে চলে না। বলে না যে ঈদের সকালে মিষ্টিমুখ করতে হয়, বিশেষ করে যারা নামাজে যান বা নামাজ থেকে আসার পরে সবাই মিষ্টিমুখ করে, মানে ঈদের দিনে কেউ কারো বাসায় গেলে সবার আগে কিন্তু মিষ্টিমুখই করানো হয়, পরে আমরা ঝাল আইটেম তো অনেক কিছুই খাই। এবং আমি আপনাদের কাছে ঈদের লাঞ্চের কিছু রেসিপি নিয়েও আমি আসবো ইনশাল্লাহ। এবং সেগুলো আমি চাচ্ছি যে আসলে খুব লাইট কিছু, মানে রিচ ফুডটাকে একটু অ্যাভয়েড করতে, এটা সারা বছরের জন্য। কারণ আমরা যেহেতু ফুড নিয়ে কাজ করছি, যারা যে ফুড কনসাসনেস আমাদের মধ্যে আছে এবং ফুড হ্যাবিটটাও আমাদের চেঞ্জ করা দরকার, এই ফুড হ্যাবিট চেঞ্জের জন্য আমরা চেষ্টা করছি। তো সেই প্রয়াসেই এগুলো করা। এটাকে এইভাবে আপনি হাত দিয়েও বিছাইতে পারেন, তবে আমি স্প্যাচুলা দিয়ে এটা বিছিয়ে নিলাম একদম সমানভাবে। এটা বিছানো থাক, একটু সেট হলে ততক্ষণে আমি যে কাজটা করব এটা পাশে থাকবে। এখানে ডিমের যে ইয়কটা আছে, কুসুম, আমি 4টা কুসুম নিয়েছি, 4টা কুসুম আমি এখন বিট করব। আমার এই বিটারের এই ইয়েগুলো অনেক শক্ত, মানে মোটা, এজন্য আমি একে দিয়েও কিন্তু এই অবস্থা। যাদের একটু লাইট ইয়ে আছে স্টিক যেগুলো, সেটাতে আপনারা 2-3 করতে পারবেন। এরপরে আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দিব। মোটামুটি হাফ টিনের একটু বেশি, মানে একটু কম, মানে 1 টিনের কম, হাফ টিনের বেশি। এখানে রেসিপিতে আসলে 1 টিন আছে, কিন্তু আমি 1 টিনটা দিচ্ছি না, যেহেতু এখানে আমি পাউডার সুগারও ইউজ করব। এখানে 1/4 কাপ এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল সুগারও দিতে পারবেন, হোয়াইট সুগার, আমি পাউডার সুগারটা দিচ্ছি যাতে মেল্টটা তাড়াতাড়ি হয়। এরপরে দিব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। আর যেহেতু এটার নাম লেমন সারপ্রাইজ, এখানে আমি লেমন জেস্টও দিব এবং লেমন জুসও দিব। আগে লেমন জেস্টটা দিয়ে নিচ্ছি। এটা একদম অল্প, মানে 3/4 টিস্পুন। এবং এটা অবশ্যই মনে রাখতে হবে যে গ্রিন পার্টটা, মানে গ্রিনের নিচে যে হোয়াইট পার্টটা থাকে সেটা যাতে না যায়, কারণ ওটা কিন্তু বিটার টেস্ট।
ফ্রেশ লেমন হলে গ্রিন পার্টটা ভালো আসবে। জাস্ট এটা দিলাম এবং এরপরে আমি যেটা দিব এটা ডিফারেন্ট জিনিস, যে জয়ত্রী গুঁড়ো। এটা একদম অল্প, কারণ এটার কিন্তু ফ্লেভার অনেক স্ট্রং। 1/4 টিস্পুনেরও কম। এটা আবার হয়ে গেছে। আমি এটা বের করে এখন একটু ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি এগ হোয়াইট দিয়ে ফোমটা করব। আর এখন আমি লেমন জুস, হ্যাঁ হ্যাঁ লেমন জুস দিব। লেমন জুস দেওয়ার পরে কিন্তু আমি আর বিট করব না। এখানে একটা লেমন, মানে একটা বড় লেমনের থেকে যে জুসটা বের হয়েছে এটাই জাস্ট স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নিব। এর মধ্যে আমি একটু ওভেনটা প্রিহিট করে নিই। 180-তে আমি দিব। এরপরে আমি হোয়াইট পার্ট যেটা ডিমের, এটা এই বোলে নিয়ে নিলাম, কারণ এই বোলটা আমি একটু চিলারে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। বোলটা যদি ঠান্ডা হয় তাহলে ফোমটা ভালো হয়, সেজন্য আমি এটা রেখেছিলাম। এখন আমি ফোমটা করে দিচ্ছি। জাস্ট পিঞ্চ সুগার এবং পিঞ্চ সল্ট দিয়ে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ফোম হয়ে গেছে এবং একদম পড়ছে না। এখন আমি এই ইয়োকের যে মিক্সচারটা এটার মধ্যে এটা দিয়ে দিব। খুব আস্তে করে মিক্সড করে নিব। আমি কিন্তু খুব হার্ড করিনি, আপনারা দেখতে পাচ্ছেন যে হার্ড করলে কিন্তু অনেক বেশি ফুলে যাবে, এরপরে বসে যাবে। এই জন্য আমি সফট রেখেছি, কিন্তু রানি না। হ্যাঁ, এটা হচ্ছে যে এটা আপনারা দেখতে পাচ্ছেন বা কারো প্রশ্ন থাকতে পারে যে এখানে কিন্তু কোনো ময়দা ইউজ হয় নাই বা কোনো কর্নফ্লাওয়ার বা কোনো বেকিং পাউডার কিছুই কিন্তু এটা ইউজ হয় না, শুধু এটা ডিম এবং কনডেন্স মিল্ক দিয়েই করা। আর লেমন সারপ্রাইজ নামটা আপনারা বুঝতেই পারছেন, এখানে লেমন রাইন্ড দিয়েছি, আমি লেমন জুস দিয়েছি। সেটাতে যে খাবারের টেস্ট যে কত পরিমাণ বেড়ে যাবে এটা আসলে আপনারা বাসায় ট্রাই না করলে তো বোঝা যাবে না আসলে। আপনাদেরকে আমি এটা শিখিয়ে দিচ্ছি যাতে আপনারা ট্রাই করবেন। এটা যদি রাতে করে রাখেন তাহলে ভালো, সকালে সার্ভ করবেন বা সকালেও আপনারা করতে পারবেন, ঈদের সকালে, কারণ এটা আসলে খুব কম সময়ের একটা রেসিপি। সব কিছু রেডি থাকলে, হাতের কাছে যদি আপনারা সব উপকরণ রেডি রাখেন তাহলে কিন্তু সময় লাগবে না। আর খুবই কম উপকরণ, মানে খুবই সহজলভ্য উপকরণ, যেটা আমাদের ডিম তো থাকেই, কনডেন্স মিল্কও থাকে, বিস্কিটের গুঁড়াও আমরা যদি করে রাখি, বাটার তো থাকেই, সব কিছুই কিন্তু হাতের কাছে। আর আপনারা যদি মনে করেন যে জয়ত্রীর গুঁড়া অ্যাভেলেবল না, জয়ত্রীর গুঁড়া করাটা একটু কঠিন, তাহলে সেটা অমিট করতে পারেন। এখন আমি এই যে আগে যে বেসটা তৈরি করে রেখেছিলাম সেটার উপরে এটা দিয়ে দিব। আপনারা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু লেমন রাইন্ডের যে গ্রিন কালারটা এখানে দেখা যাচ্ছে, এটা অনেক সুন্দর লাগছে আসলে। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি 180-তে 20 মিনিটসের জন্য। 180-তে 20 মিনিটস। এটা আমি সসটা এখন তৈরি করব। একটা ক্যারামেল সস বা বাটার স্কচ সসও বলতে পারেন। ক্যারামেলের সাথে আমি ক্রিম দিব, ডবল ক্রিম। পানি রাখবে, পানি, এটাতে একটু পানি। আমি ফ্রাই প্যানে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি।
এরপরে আমি এখানে ব্রাউন সুগার নিয়েছি 1/4 কাপ দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে নর্মাল পুডিংয়ের ক্যারামেল করি সেটাই আগে করব। হ্যাঁ, এখানে কাকলি কলি আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাফিজা আক্তার, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করবেন। আমরা যখন ক্যারামেলটা করব তখন কিন্তু অবশ্যই মিডিয়াম লো হিটে এটা করব, না হলে চিনিটা পুড়ে যাবে। একটু দেখা, একটু ধরে। ওভেনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেল কিন্তু রেডি। এর মধ্যে আমি আস্তে আস্তে ডবল ক্রিমটা দিব। আপনারা ডবল ক্রিমের সাথে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন, আমি শুধু ডবল ক্রিমটাই ইউজ করছি। এই সসটা বানিয়ে কিন্তু রাখা যায়, যে কোনো ডেজার্টে এটা ইউজ করা যায়। হ্যাঁ, আমি আধা কাপ দিয়েছি চিনি, আর 2 কাপ মতো, 2 কাপের কম, 1.5 কাপ। কেউ যদি বেশি করে বানিয়ে রাখতে চান সেক্ষেত্রে বেশি দিবেন পরিমাণ। আপনারা চকলেট ফ্লেভার ইউজ করতে পারেন, চকলেট এসেন্স যেটা, আর বাচ্চারা তো চকলেটই এসেন্সটা পছন্দ করে। অনেকে চকলেট সিরাপ দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। আমি আজকে আপনাদেরকে এই সসটা তৈরি করে দেখালাম, কারণ বাটার স্কচ সস অনেকেই করতে পারেন না, সেজন্য আমি করে দেখালাম। কিন্তু এটা যে করতেই হবে নট নেসেসারিলি, আপনি চকলেট সিরাপ দিয়েও এটা পরিবেশন করতে পারবেন। এটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমরা একটু পুডিংয়ের জন্য অপেক্ষা করব। আর আপনারা সবাই কে কী করছেন, কার কি ঈদের প্ল্যান, এটা আমার সাথে শেয়ার করতে পারেন। বা আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান
আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আমি সামনে যে কয়দিন আছে আমি দেখিয়ে দেব, আপনারা শেয়ার করবেন। এবং আমার রেসিপিও যদি ভালো লাগে তাহলে আমার কিচেন পেজে লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের পেজে, বা আপনাদের গ্রুপ যদি থাকে, যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করবেন। ভালো লাগলে বলবেন, যদি কোনো কোয়ারি থাকে সেটাও বলবেন, এবং যদি আমার কোনো ভুল থাকে সেটাও বলবেন, যাতে আমি কারেকশান করতে পারি। তাছাড়া তো আসলে লাইভে আসার কোনো মানে হয় না, কারণ লাইভটা হচ্ছে যে আপনাদেরকে কিছু শেখানোর জন্য, কিছু জানানোর জন্য, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর আমি খুব রেগুলার লাইভ করতাম, সেটা কমে গেছে। আর কিচেন পেজ থেকে লাইভ খুব কম করেছি। তো পেজের আসলে যে বিষয়গুলো থাকে সেই কাজগুলো আসলে খুব একটা করা হয়নি, কারণ আপনারা সবাই জানেন যে আমার একটা ক্যাটারিং বিজনেস আছে। সেখানে আসলে প্রোডাকশনের কাজ অনেক কঠিন, অনেক বেশি ইনভলভমেন্ট থাকে, অনেক কাজ করতে হয়। আর আমি আসলে যেহেতু প্রফেশনালি কাজটা শুরু করেছি, সেই জন্য আসলে কাজগুলোকে খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি, মনিটরিং করি, প্রত্যেকটা এমপ্লয়ির খবর নিই, এবং কারা কি কাজ করছে সে বিষয়ে আসলে আমি খুব উদ্বিগ্ন থাকি, কারণ আমি খুব হাইজিন মেনটেন করে কাজ করার চেষ্টা করি। এবং আমি ওরকম টাইপের, আমার কিচেনে যারা এসেছেন তারা জানেন যে আমার কিচেনটা আসলে কমার্শিয়াল কিচেন, যেখানে যে টাইপের কাজগুলো হয় সেগুলো আসলে মেনটেন করে করা খুব কঠিন। কারণ যারা হোম কিচেন থেকে হয়তো করছেন তাদের কিন্তু কিচেনের ব্যাক কিচেনটা আসলে দেখা যায় না, কিন্তু আমারটা কিন্তু একেবারে ওপেন। মানে আমি যে কাজই করব সেটাই ওপেন। আমার যে সিঙ্কে যে ক্লিনিং হচ্ছে সেটাও একদম সামনে। তো এই জিনিসগুলো হয় কি যে যখন চোখে পড়ে তখন কোনো কিছু আসলে এড়িয়ে যাওয়ার মতো না। আর আমি খুব কনসাস, আমি জানি না, এটা হয়তো আমার ভালো দিক যে আমি আমার কনসাসনেসের কারণে আমি আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো কমপ্লেনের সম্মুখীন হইনি কোনো ক্লায়েন্টের কাছ থেকে, এটা আলহামদুলিল্লাহ। তো আমি আর যেহেতু বিজনেসটা আমার একার, আর এমপ্লয়িরা তো আসলে কাজ করে, কিন্তু দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার নিজের। তো এই দায়িত্ববোধ থেকে যে জিনিসগুলো ভিতরে চলে এসছে, এবং যতগুলা কোর্স করেছি সেখানে যে শিক্ষাটা পেয়েছি, আমার যারা বড় ঊর্ধ্বতন যারা আছেন, শেফরা আছেন, যারা আমার বড় আপারা আছেন, তারা আসলে আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন সবসময়, যেগুলো আমরা এই লেসনগুলো পাচ্ছি, যে কিভাবে কাজগুলো করতে হবে এবং কিভাবে আপডেট থাকতে হবে। এই আপডেট থাকতে হলে কিন্তু অনেক বেশি ইনভলভমেন্ট থাকতে হবে। আমি কয়েকটা রান্না পারলাম তারপরে আসলাম, এরকম না আসলে। আর এই জন্য হয়তো আমার ঘন ঘন লাইভে আসা হয় না। আর তাছাড়া আরও কিছু বিষয়ে আমার ইনভলভমেন্ট এখন বেড়ে গেছে, হ্যাঁ, যার কারণে আমি হয়তো কম আসি। কিন্তু এখন আমি মনে করেছি যে যেভাবে হোক আপনাদের সাথে আসলে আমি সময় দিব, কারণ আমি যত রেসপন্স পেয়েছি, আপনাদের যত ভালোবাসা পেয়েছি, এটা আমি মনে হয় যে আমার কিচেনের শুরুতে থেকে যে লাইভগুলো আমি করেছি তখন আমার মনে হয় যে কেউ আসলে এত লাইভ করে নাই। এখন অনেকেই লাইভে আসে, খুব ঘন ঘন আসে। আর আমি আসলে লাইভকে খুব একটা লেন্দি করতে চাই না, মানে আমি রান্নার লাইভে রান্নার মধ্যেই থাকতে চাই। রান্নার বাইরের কথাগুলো আসলে অন্য সময়ও বলা যাবে, কারণ আমার তো একটা মিউজিক গ্রুপ আছে, সেখানেও আমি কথাগুলো বলতে পারি। সেখানে আপনাদের সাথে আমরা অনেক মনের কথা বলতে পারি, অনেক ফান করতে পারি, অনেক গান করতে পারি, অনেক কবিতা আবৃত্তি করতে পারি। কিন্তু রান্নার লাইভে আসলে পার্সোনাল ইস্যু হোক বা পারিপার্শ্বিক ইস্যু হোক, আমি এই ইস্যুগুলো আসলে আনতে চাই না। সবার মধ্যেই কিছু কোশ্চেন আছে, সবার মধ্যেই কিছু ক্ষোভ আছে, সবার মধ্যেই কিছু যাতনা আছে, কিন্তু এগুলো আসলে সবসময় প্রকাশ করা যায় না। আমি রান্নার মানুষ, আমি রান্না পারি এই মুহূর্তে, আর কিছুই পারি না। আমি যখন কবিতা আবৃত্তি করব, আমি যখন সাহিত্য কেন্দ্রে যাব, তখন আমি কবিতাই পারবো, তখন তো আর রান্না করতে পারবো না। তো বিষয়টি এরকম, আমি যেখানে যেমন সেখানে সেটাই করব। মানে আমার কাছে এটা মনে হয় যে লাইভে আসলে খুব লিঙ্গারিং করাই, যে আজকে আপনাদেরকে আমি দাঁড় করে রেখেছি, এটা আমি সরি, যেহেতু এটা বেকিং আইটেম, আর আগে করে রাখলে আসলে ওই মজাটা নাই, যে আগে যদি আমি করে রাখি, কারণ আগে যে ফোমি জিনিসটা হবে সেটা আসলে আমি দেখাইতে পারবো না। হ্যাঁ, তো অন্য কোনো, আর এটা তো লাইভ, এটা তো আসলে টিভি প্রোগ্রাম না যে আগে একটা কিছু করে নিয়ে গেলাম। তো এটা আমি আসলে করতে চাই না। কিন্তু আমি মনে হয় যে আমার লাইভে রান্না ছাড়া কথা বলি নাই এত, আজকে আমাকে বলতে হচ্ছে, কারণ যেহেতু আপনারা তো ওয়েট করছেন। তো
আপনাদের সাথে অনেক দিন কথাও হয় না আমার, আমি মাঝখানে কিছুটা সিকও ছিলাম, যার কারণে কাজের চাপেই সিক আসলে। তো এত বেশি কাজ করতে হয়েছে, আর যেহেতু বুঝেনি যে রমজান মাস, অনেক প্রোডাকশানে হাউসে অনেক কাজ থাকে, অর্ডার থাকে, সেগুলো মনিটরিং করতে হয়। আর ইফতারের আইটেম তো জানেন যে ভ্যারাইটিস আইটেম থাকে, হ্যাঁ, যে মানে 50 জনের বিরিয়ানি রান্না করতে যতটা সময় লাগে, একটা ইফতার আইটেম তৈরি করতে তার চেয়ে বেশি সময় লাগে। মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয় এবং টাইমলি করতে হয়। আমি যদি আমার আউটলেটে বা আমার একটা জায়গায় আমি ইফতারিটা দিই, সেক্ষেত্রে কিন্তু আমাকে 3টার মধ্যে রেডি করতে হয়। তো এই কারণে আমি আসলে গত বছর আমি যত লাইভে এসেছি রোজার মাসে বা অন্য সময় এসেছি, বা আমি ইন্টারন্যাশনাল ন্যাশনাল ডেগুলো সেলিব্রেট করেছি, এই জিনিসগুলো আসলে অনেক করা হয়নি। আমি খুবই মনক্ষুণ্ণ, আমি নিজেই কষ্ট পেয়েছি, কিন্তু আসলে আমার সময় হয় নাই বা এনার্জির সাথেও আসলে আমি অ্যাডজাস্ট করতে পারিনি। তো যাই হোক, আপনাদের দোয়ায় আমি সবসময় ভালো থাকি। আপনাদের অনেক মানুষের দোয়া আমার সাথে আছে, আর এত বেশি মানুষ আমাকে ভালোবাসে। আমি মাত্র 4 বছরের আমার এই কুলিনারির জার্নি, কিন্তু আমি 4 বছরে যা অর্জন করেছি এটা আসলে ভালোবাসার ফসল, আর কিছুই না। তো আমরা একটু দেখি যে এটা কি অবস্থা। এটা কিন্তু 2 পাশেই দিতে হবে, মানে বোথ সাইড। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একটু বের করবো, একটু ক্লোজ ধরলে তাহলে দেখা যাবে। আর একটু সময় লাগবে। আমি উপরে প্রথমে দিই না, এখন উপরে দিলাম, মানে এখন বোথ সাইডটা দিয়েছি, যে এখানে বোথ সাইডটা আছে। আর এই ওভেনটা খুবই পাওয়ারফুল। আপনাদের, আমি জানি না যাদের এই ওভেনটা আছে মিয়াকোর, এটা কিন্তু খুব, মানে অনেকের আছে যে আপনার হয়তো বা 180-তে 100, মানে 190-তে দেওয়া লাগবে, কিন্তু আমি কিন্তু 175-এ দিয়ে রেখেছি, কারণ এটার আসলে অনেক বেশি পাওয়ার, মানে পুড়ে যাবে। আর ওর ভিতরে আমি জানি না যারা আসলে আমাদের সাথে কোর্স করছেন তাদেরও এই ইয়েটা ছিল, ইনস্টিটিউটে এইরকমই একটা ওভেন ছিল। ওইটার ভিতরে এই ডান সাইডে একটা মাইকের মতো একটা লাইট আছে, ওইটাতে অনেক সময় বার্ন হয়ে যায়, যার কারণে টার্ন করে দিতে হয়। মানে এটা যদিও অটোমেটিক, কিন্তু একটা ম্যানুয়াল একটা মানে ইয়ে থাকে, একটা হ্যাসেল থাকে, দেখতে হয় যে পুড়ে যাচ্ছে কিনা। আমার মনে হয় যে আমি একবার টার্ন করব, কারণ এই সাইডের যে ইয়েটা লাইটটা, ওইটাতে এই সাইডটা পুড়ে যেতে পারে। এটা 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 খুব মজাদার একটা ডেজার্ট। আমি মানে আপনারা ট্রাই না করলে বা না খেলে আসলে বুঝবেন না যে এটা কত লাইট একটা ডেজার্ট এবং কত সহজ। আমি বানাইলাম, আসলে আমার কি মনে হয়েছে যে কত কিছু, অনেক উপকরণ দিয়ে অনেক কিছু বানানোর, যে কিছু অবশ্যই তো কিছু রেসিপি আছে যে অনেক উপকরণ লাগে, এটা অ্যাজ ইউজুয়াল। কিন্তু আমরা ট্রাই করব যে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো কিছু করতে। কারণ বিশেষ করে এই সময়টা, এই যে সামার সিজন, এত গরম, মানে এত ক্লান্তি, তারপরে তো একটা শপিংয়ের হ্যাসেল আছে। ঈদের দিনে কিন্তু সবাই ক্লান্ত হয়ে যায়। ঈদের দিনে কিন্তু আপনাদের, মানে আমি বিশেষ করে যেটা করি, যে আগের দিন থেকেই এই ঈদের প্রিপারেশানটা করে রাখি। কারণ ঈদের দিন যদি আপনি সকাল থেকে শুরু করতে চান, তাহলে কিন্তু অনেক কষ্ট, কারণ গেস্ট আসবে, গেস্ট অ্যাটেন্ড করার বিষয় আছে। এবং এবার আল্লাহর রহমতে তো আমাদের কোনো করোনা বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ নাই। আল্লাহর রহমতে এবার সবাই সবার বাসায় যাবে, এনজয় করবে, এটাই আশা করি। মানে আল্লাহ আমাদের দুর্যোগ কাটিয়ে দিয়েছেন, সেটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কারণ আমরা 2 বছর কারো বাসায় যেতে পারিনি, উইশ করতে পারিনি, হ্যাঁ, মানে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু কষ্ট দিয়েছে। তো সেইটা আমরা এনজয় করি, কিন্তু এনজয়মেন্টের কিন্তু বিশেষ একটা পার্ট আমি বলবো যে রান্না, খাবার ছাড়া কিন্তু আসলে আনন্দ হয় না।
আপনি যত আনন্দই করেন, যত ভালো পোশাক পরেন, যত সুন্দর কথা বলেন, যত আপনার বাসাকে ডেকোরেটিভ করেন, কিন্তু আপনার খাবার টেবিল যদি ডেকোরেটিভ না হয়, ওয়েল সেট না হয়, তাহলে কিন্তু সেটা অপূর্ণতা থেকেই যাবে। তা আমি রন্ধনশিল্পী হিসেবে চাইবো না যে সেটা হোক কারো বাসাই না হোক। কেউ রন্ধনশিল্পী না, কেউ, আমরা সবাই রন্ধনশিল্পী। মানে আমরা হোম মেকাররাও কিন্তু রান্না পারি, সবাই কিছু না কিছু পারি। সেখান থেকে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আমাদের হাতের যে স্পর্শ, এই স্পর্শটা যেন মধুময় হয়। মানে প্রত্যেকটা মানুষ যাতে বলে যে ওয়াও, আপনি 2টা ডেজার্ট করেন, 2টা রেসিপি করেন, কিন্তু ওটাতেই যাতে আপনি আপনার প্রশংসাটা নিয়ে ফেলেন, এটা আমি আশা করব। মানে এটাই হলো উদ্দেশ্য আমাদের এই লাইভে আসার উদ্দেশ্যই কিন্তু এটা, যে যারা অ্যামেচার, যারা একটু কম পারেন, তাদেরকে একটু উৎসাহিত করা। আর এই সেক্টরে যারা আসতে চান তারা কিন্তু খুব সহজেই আসতে পারবেন। আমাদেরকে দেখে আপনারা যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো কমপ্লিট করে ইজিলি আসতে পারবেন, ইজিলি আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন। শুধু চেষ্টাটা এবং ইচ্ছাটাই আসল। আমার মনে হয় যে এটা খুব কাছাকাছি পর্যায়ে চলে এসছে। আমি একটু ইয়ে দিয়ে দেখতে চাই, শাসলিকের কাঠি দিয়ে আমি একটু দেখতে চাই। এটার উপরের কালার এসে গেছে, এই জন্যে আমি পুরাটা সময় উপরে দিইনি। এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? ডান। আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর কালার, এরকম ফ্লাপি একটা ডেজার্ট যদি আপনি সামনে দেন, এবং এর উপরে আমি যেটা করব যে এই যে সস, আমি যে সসটা বানাইলাম, এটা আপনি বানিয়ে বোতলে করে রেখে দিতে পারেন, কাচের বোতলে, চিলারে রেখে দিতে পারেন। এটা নর্মালে না রাখাই ভালো, যেহেতু ক্রিমের ব্যাপার আছে। এটা কিন্তু এরকম হবে। এটা আপনি যখন পরিবেশন করবেন পুরোটার উপরেও দিয়ে দিতে পারেন এভাবে। এটা আপনার ইচ্ছা। আর এটা যদি কমার্শিয়াল ওয়েতে, মানে আমরা যে ওয়েতে করি, যে কেউ যদি অর্ডার করে থাকেন আমাকে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রেও আমি আপনাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি, যারা বিজনেস পারপাসে এটাকে অর্ডার, ধরেন আপনার এটা অর্ডার আসলো, একটা অর্ডার আসলো, আপনি কিভাবে সার্ভটা করবেন। যদি আপনাকে এইভাবেই কেউ এক বক্স নিতে চায়, এরকম একটা কেক মোল্ডে নিতে চায়, ইটস ওকে। যদি পোর্শন ওয়াইজ দেওয়া হয় তখন আমরা কি করি, যদি 1 পোর্শন হয় সেক্ষেত্রে এইভাবে আমাদের এই যে আলফাতুন নাহার্স কিচেনের যে বক্স, সেই বক্সে এটা আসলে একটু ঠান্ডা হলে কাটাটাই ভালো, কিন্তু যেহেতু এটা লাইভ সেই সুযোগটা নাই। এটা দেখাবো আগে, এটা কিন্তু অনেক নরম আছে এখন। আমি একটু এখান থেকেই দেখাই, এটা না তুলি এখন,
তুলে আমি পরে কিচেন পেজে পোস্ট দিয়ে দিব। এটা একটু ঠান্ডা না হলে তো আসলে জমবে না, দেখা যায়। এরকম একটা পোর্শন আমরা তুলে এই বক্সের মধ্যে দিয়ে দিই। আর আমরা যখন সার্ভ করব তখন আরেকটা একটু আইসক্রিমটা এরকম একটা বলে নিলাম, আবার পরে অনেক নরম আছে একটু। হ্যাঁ, আইসক্রিম দিয়ে ওপরে এভাবে দিয়ে তারপরে উপরে আবার এই সসটা দিয়ে জাস্ট এরকম। প্লেট আছে না, চাটনা প্লেট। এটাতে দিব। এটা আসলে তৈরির পরে একটু ফ্রিজে রাখলে, চিলারে রাখলে তাহলে এটা উঠতেও সুবিধা হবে আর ভিতরটা একটু শক্ত হয়ে যাবে, কিন্তু এর চেয়ে বেশি বেক করা যাবে না, তাহলে হার্ড হয়ে যাবে। মানে ফ্লাপিনেস যেটা হোয়াইট পার্টের ডিমের, ওইটা রাখতে হবে। এখন কিন্তু শক্ত হয়ে গেছে অনেকটা। আইসক্রিম দিব, আইসক্রিম দিব। এই যে এখানে যে পার্টটা, এই যে আমি যে বিস্কিটের লেয়ারটা করেছিলাম, এই যে এটা কিন্তু এটা একটু দেখাই আমি। এই যে এটা কিন্তু জাস্ট এরকম ব্রাউন হবে, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমি বলছি এই টেম্পারেচারটা ফলো করতে হবে। এরকম ফ্লাপি হবে, নরম, এবং উপরের কালারটাও কিন্তু এরকম। আর উপরে কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি যে উপরে কিন্তু আপনারা শুরু থেকেই ডবল ইয়েটা দিবেন না, মানে দুইটা উপর মানে বোথ সাইডে দিবেন না ইয়েটা, বেকিং এরিয়াটা। কেমন লাগলো
আপনারা মতামত দিবেন, আপনারা বাসায় ট্রাই করবেন। এটাই আমার একমাত্র লক্ষ্য যে আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে আসলে ভালো হয়েছে কিনা। এবং এত কম উপকরণে এরকম রেসিপি, এরকম ডেজার্ট কতটা মুখরোচক, বানিয়ে খেয়ে পরিবারের সদস্যদেরকে খাইয়ে তারপরে বলবেন যে আসলে এটা ভালো কিনা। তাহলে আমার লাইভে আসা, আপনাদের সাথে শেয়ার করাটা সার্থক হবে। আমি আবারও আসব। হ্যাঁ, আর আমরা যেভাবে ডেলিভারি দিই সেটা আমি বলে দিয়েছি, যে যদি কেউ এরকম পুরো মোল্ড ধরে নিতে চান সেক্ষেত্রেও আমরা দিয়ে থাকি। এখানে আমরা ফল দিয়ে দিই। আর যদি কেউ পোর্শন ওয়াইজ চান সেক্ষেত্রে এরকম বক্সে আমরা দিয়ে দিই। আর আইসক্রিমটা তো তখন দেওয়া সম্ভব না। আইসক্রিমটা আসলে অপশনাল, যে এটা বাচ্চাদের জন্য যদি হয়, বাচ্চারা সাধারণত মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে না ইদানিং, সেক্ষেত্রে আইসক্রিমের সাথে যদি আমরা এটা পরিবেশন করি তাহলে সেটা অবশ্যই সেটা তারা নিবে। এই জন্য তখন আপনারা বাসায় নিয়ে যাওয়ার পরে আমার কাছ থেকে যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে আমি এইভাবে আপনাদেরকে দিয়ে দিব এবং সসটা আলাদা বোতলে দিয়ে দিব। তখন আপনারা সসটা উপরে ড্রিজেল করে আইসক্রিম দিয়ে আপনি পরিবেশন করবেন আপনার প্রিয়জনকে। তো আবারও আসবো, আবারও দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক আমি আবার দিচ্ছি, কিন্তু আবারও আসবো ঈদের আগে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। স্টে ব্লেসড, ইট হেলদি।